আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজ আমরা গ্রাফ চার্ট নিয়ে আলোচনা করব। এই গ্রাফ চার্টের উপর তোমার এইচএসসিতে 15 নম্বর রয়েছে এবং তোমার এ প্লাসে কিন্তু এই গ্রাফ চার্টের নাম্বার অনেকটা প্রভাব ফেলে। কিন্তু আমরা গ্রাফ চার্ট লেখার সঠিক ফরম্যাট জানি না এবং সঠিক ফরম্যাটে লিখি না বলে আমরা ভালো নাম্বার পাই না এবং এ প্লাসে পাওয়ার সম্ভাবনাও কিন্তু এই গ্রাফ চার্টের কারণে কমে যায়। তাই আজ আমরা গ্রাফ চার্টের একটি সঠিক ফরম্যাট নিয়ে আলোচনা করব এবং তোমাদের সামনে আমি গ্রাফ চার্ট লিখে দেখাবো যাতে গ্রাফ চার্ট সম্পর্কে তোমার একটা ক্লিয়ার আইডিয়া হয় এবং পরীক্ষায় ভালো একটি গ্রাফ চার্ট লিখে আসতে পারো। এক্ষেত্রে এই ভিডিওটি তোমরা যারা শেয়ার করবে তাদেরকে এই গ্রাফ চার্টের পিডিএফটি দেওয়া হবে এবং এই পিডিএফটি যদি তুমি প্রিন্ট করে রাখো তাহলে তোমার কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে গ্রাফ চার্ট প্র্যাকটিস করতে। তাই যারা ভিডিওটি শেয়ার করবে তাদেরকে ইনশাআল্লাহ এই ক্লাসের লেকচার শিটটা দেওয়া হবে। তাহলে চলো শুরু করি। প্রথমত গ্রাফ চার্ট বিষয়টা কি আগে দেখি। ধরো গ্রাফ চার্ট হলো মূলত তোমাকে এরকম কিছু ইন্ডিকেটরস দেবে। 2005 সালে ইন্টারনেট ইউজার্স, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স সংখ্যা ছিল এত, 6 একটু বেড়েছে, 7 এত, এবং যেমন 7 ছিল 10% একটু বেশি, 8 ছিল এত, এভাবে কিছু ইন্ডিকেট করবে এত সালে এত পার্সেন্ট ইউজার্স ছিল। তোমাকে এই পুরা চিত্রটি মূলত ব্যাখ্যা করে লিখতে হবে এবং এই ব্যাখ্যা করে লেখাই হলো মূলত গ্রাফ চার্ট। এখন এই ব্যাখ্যা করার লেখাটা মূলত সাংবাদিকতার মধ্যে পড়ে। এখন তোমাকে একটু স্ট্যান্ডার্ড ফরম্যাটে কিন্তু গ্রাফ চার্টটি লিখতে হবে, এক্সপ্লেইন করতে হবে যাতে তোমার একটা ভালো নাম্বার আসে। আচ্ছা, তাহলে তোমাকে পরীক্ষা এবার দেওয়া থাকবে, একটা টপিক দিয়ে দিবে এবং একটা নির্দিষ্ট সাল দিয়ে যাবে যে এত সাল থেকে এত সাল। তাহলে তোমার কিছু ওয়ার্ড ইউজ করতে হবে যেগুলি তোমার লেখাকে অন্য আর 10 জন থেকে পৃথক করবে, আলাদা করবে। তাহলে এক্ষেত্রে আমরা আজকের এই গ্রাফ চার্টকে মূলত আমরা 3 ভাগে ভাগ করব। প্রথমে আমরা প্রিফেস কি লিখবে। প্রিফেস মানে হলো বিগিনিং। তুমি যখন গ্রাফ চার্ট লিখবে, ধরো এটা একটি গ্রাফ চার্ট, ওকে। গ্রাফ চার্টের এটি হলো শুরু, এটি হলো বডি এবং এটি হলো এন্ডিং। তাহলে এই 3টি ধাপে কিন্তু আমরা কি শিখবো, আজকে গ্রাফ চার্ট শিখবো। 3টি ধাপে কিন্তু কি তোমার গুরুত্বপূর্ণ। একজন টিচার যখন তোমার গ্রাফ চার্ট দেখবে, প্রথম উনি তোমার প্রিফেস অর্থাৎ তোমার বিগিনিংটা দেখবে, এরপরে তোমার মূল বডি যেখানে তুমি মূলত গ্রাফ চার্টকে বিস্তারিতভাবে এক্সপ্লেইন করবে সেটি, এবং শেষ যেটি জেনারেল কমেন্ট, এটিকে দেখবে তোমাকে পরিপূর্ণ নাম্বার দেওয়ার জন্য। এই 3টি ধাপ যদি তুমি সুন্দরভাবে শেষ করতে পারো, সুন্দরভাবে লিখে আসতে পারো, তুমি গ্রাফ চার্টে কিন্তু একটু ভালো নাম্বার পাবে। এক্ষেত্রে প্রথমে আমি বলে দিই, গ্রাফ চার্টের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলি তোমাকে ইউজ করতে হবে। এই ওয়ার্ডগুলি খাতায় নোট করে ফেলো, অথবা যারা এই ক্লাসটি শেয়ার করবেন তাদেরকে লেকচার শিটটি দেওয়া হবে, আর নোট করতে হবে না। প্রথমত ইনক্রিজড বেড়ে গেল, ডিক্রিজড কমে গেল, রিডিউস টু কমে গেল। এক্ষেত্রে তোমার যখন ধরো এখানে 2005 থেকে 2006 দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স কিন্তু বেড়েছে, তাই আমি এখানে কী করবো, ইউজ করবো ইনক্রিজড, ইনক্রিজড এভাবে। আবার কোনো সময় যদি কমতে থাকে, যেমন আমাকে দিল প্রথমে 2013 দিল, এরপর ধরো 2014 দিল, তাই কমতেছে, তখন আমি কী করবো, ডিক্রিজড ইউজ করবো অথবা রিডিউসড টু ইউজ করবো। ফ্লাকচুয়েটেড ইউজ করতে পারো। ফ্লাকচুয়েটেড মানে কখনো সময় বাড়লো, কোনো সময় কমলো, কোনো সময় বাড়লো, এবারটা। ড্রামাটিক চেঞ্জ, এটাও ফ্লাকচুয়েটেডের মতো। তারপর র্যাপিডলি ইনক্রিজড, ইনক্রিজডকে আর একটু জোরালো বা বলতে র্যাপিডলি ইনক্রিজড, অর্থাৎ 2005 থেকে 2013 ইন্টারনেট ইউজার্স হলো কি র্যাপিডলি ইনক্রিজড, ওকে। তাহলে এগুলো হচ্ছে বাড়া কমার ক্ষেত্রে। কিন্তু তোমাকে এমন অনেক গ্রাফ চার্ট দিবে যেগুলোতে সব কিছু এরকম সমান থাকতে পারে, কারণ তুমি এখানে ইউজ করবে রিমেইন সেম, মানে একই রকম থাকলো, বা স্টে কনস্ট্যান্ট অ্যাট। এখন অনেকের মাথায় প্রশ্ন আসবে, এগুলো কেন শিখছি ওয়ার্ডগুলো, এগুলো একটু বিস্তারিত বলছি, তবে আপাতত এই ওয়ার্ডগুলো যে ইউজ করতে হবে সেগুলো খাতায় নোট করে নাও, সামনে ক্লিয়ার হবে। দেখো, প্রথমত গ্রাফ চার্টের ক্ষেত্রে কোনো গ্রামাটিক্যাল বিষয় আছে বিষয়টা তেমন নয়। গ্রাফ চার্ট মূলত একটা ফরম্যাট সিলেক্ট করে সেই ফরম্যাটটা মাথায় রেখে পরীক্ষা হলে লিখে আসলেই হলো। এই ক্ষেত্রে গ্রাফ চার্টের ক্ষেত্রে ধরো তোমাকে যখন একটা গ্রাফ চার্ট দিবে, তখন তোমাকে একটা নির্দিষ্ট টপিকের উপর দিবে এবং তোমাকে নির্দিষ্ট কিছু সাল দিয়ে দিবে যে এত সাল থেকে এত সাল, ওকে। এখন তোমাকে প্রথমে যে প্রিফেস লিখবে, অর্থাৎ তুমি যখন একটা খাতা নিবে, প্রিফেস বলতে আবার সেখানে শিরোনাম দিও না যে এটা প্রিফেস, এরকম দেওয়া যাবে না, আমি তোমাকে বোঝার জন্য এটি ইউজ করেছি। ধরো তুমি একটা খাতায় নিবে, প্রথমে লিখবে কি আনসার টু দ্য কোয়েশ্চেন নং 11 সম্ভবত বা 10 দিবে। এরপরে এই গ্রাফ চার্টটি অনেক সময় তোমরা খাতায় লিখে আসো, এখানে এইকে আসো, এটা কিন্তু আঁকা যাবে না, এটার দরকার নেই আঁকার, তুমি শুধু এটা এক্সপ্লেইন করবে। এটা কি করবে, এক্সপ্লেইন করবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, প্রথম আমি প্রিফেস দিব কি দ্য গ্রাফ, তোমাকে একটু গ্রাফ দিয়েছে, গ্রাফ যদি পাই চার্ট দেয় পাই চার্ট, দ্য গ্রাফ আউটকাম অফ এ সার্ভে। এই জিনিসটাকে পজিটিভ বলে এবং এই জিনিসটা কিন্তু লেখার স্ট্যান্ডার্ডে অনেক বাড়িয়ে দেয়।
এটা কার সম্বন্ধে বলা হচ্ছে? এটা শুধু গ্রাফ সম্পর্কে বলা হচ্ছে। মানে কোনো একটা বিষয় নিয়ে আলাদা তথ্য দিতে গেলে মূলত এরকম একটা অ্যাপোজিটিভ অ্যাড করা হয়। এটা কিন্তু তোমার প্যারাগ্রাফও চাইলে অ্যাড করতে পারো। এই জিনিসটা লেখার স্ট্যান্ডার্ডটি বাড়িয়ে দেয়। এখন আউটকাম হবে সার্ভে। দেখো, এটা তো একটা সার্ভে করেছিল, ওই সার্ভেটাই আউটকাম একটা রেজাল্ট। আউটকাম শব্দ অর্থ কি? রেজাল্ট। তাহলে দ্য গ্রাফ আউটকাম হবে সার্ভে। এবার লিখবে তুমি এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড লিখতে পারো, যে এমবোডিস অথবা ইলাস্ট্রেটস। ইলাস্ট্রেট শব্দ তোমার ইএফটি বই থেকে আমি কালেক্ট করেছি। ইএফটি বই যখন গ্রাফ চার্ট যেখানে দেওয়া আছে সেখানে ওরা ইলাস্ট্রেট শব্দটি ইউজ করেছে। তোমরা চাইলে এটি ইউজ করতে পারো, অথবা একটা স্ট্যান্ডার্ডের জন্য এমবোডিস দিতে পারো। এগুলো মুখস্থ করে ফেলবে। মানে দ্য গ্রাফ আউটকাম অফ সার্ভে এমবোডিস বাই ইলাস্ট্রেটস দ্য পার্সেন্টেজ। এখন তো এটা একটা পার্সেন্টেজ দেওয়া আছে। দেখো এই 10%, 20%, 30%, দ্য পার্সেন্টেজ অফ। এখন তোমাকে অফ এতটুকু পর্যন্ত তুমি হুবহু লিখে আসবে পরীক্ষায়। তবে এখানে যে টপিকটি তোমাকে পরীক্ষায় দিবে, ধরো এখন তোমাকে দিলাম আমি এখানে আমার বিষয়টা হচ্ছে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স। তাহলে আমি হুবহু তুলে দিব যে না, নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স এতটুকু। তোমাকে দিল যে দ্য নাম্বার অফ মোবাইল ইউজার্স, তখন তুমি এখানে কী করে দেবে? সেটি বসিয়ে দিবে। যেটাই হোক, যে টপিকটা তোমাকে দেয় সেটি বসিয়ে দেবে। এবং ফ্রম এতটু মানে যে সাল শুরু থেকে এবং যে সাল শেষ, এর আগে ফ্রম, তারপর ফ্রম 2005 to 2030। আচ্ছা, এতটুকু গেল। তাহলে এটা হলো তোমার প্রিফেস, মানে তুমি যে শুরু করবে, এই শুরুটা হলে তোমার এই লেখাগুলি হবে। এই লেখাগুলি হলে তোমার টিচার কিন্তু একটা স্যাটিসফাইড হবে। মানে তুমি লিখবে কীরকম? তুমি মূলত এই গ্রাফটি যখন এক্সপ্লেন করছো, তুমি ধরো ভাববে যে টিচার না, একজন পাঠক তোমার এই গ্রাফের এক্সপ্লেনটা পড়বে। তাহলে তুমি যখন পড়বে তখন তোমার লেখাটি আসলে কী বিষয় লিখছো সেটা তো আগে লিখতে হবে। এটা সব জায়গায় আমরা দেখি, প্রিফেস অর্থাৎ ভূমিকাটা আগে দেখি। তাহলে এই 3-4 লাইনে যে আমার পুরো গ্রাফটা কী বিষয় আমি সেটা কি লিখে ফেলবো, শেষ। এতটুকু তো আমার প্রিফেস শেষ, এবং এটাতে কিন্তু তোমার হাইলি নাম্বার এনশিওর হবে। এরপর জেনারেল কমেন্ট বলতে আমি এই গ্রাফ কী বিষয় লিখবো তা বললাম, কিন্তু এই গ্রাফের যে পরিপূর্ণ রেজাল্টটা কি তা আমি আগে একটু বলে দিব। যেমন আমি বললাম যে দ্য গ্রাফ, এই গ্রাফটি কভার ইন দিস 5 ইয়ার্স। এখন এখানে কয় ইয়ার্স আছে? দেখো এখানে প্রায় 7 ইয়ার্স আছে, ঠিক আছে। তাহলে এখন তোমার এখানে যত ইয়ার্স হয়, 7 হোক, 6 হোক, 5 হোক, একটু গুনে দেখবে। এই ইয়ার এখানে বসিয়ে দিবে। তাহলে দ্য গ্রাফ কভার ইন দিস, এত যে ইয়ারটি হয়, শোজ দ্যাট, এটি বলে যে দ্য পার্সেন্টেজ অফ নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ফ্রম এত টু এত। এখন দেখো এটা জেনারেল কমেন্ট। প্রথমে যে এটা একটা আমি যে পজিটিভ সেন্সে লিখবো না নেগেটিভ সেন্সে লিখবো সেটা তোমার গ্রাফের রেজাল্টের উপর নির্ভর করে। এখন এই জেনারেল কমেন্টটি কেন অ্যাড করছি? এটা হচ্ছে যে নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, এটা কি পজিটিভভাবে বাড়ছে নাকি নেগেটিভভাবে বাড়ছে সেটা একটা ধারণা দেওয়ার জন্য। এটা কিন্তু বেশিরভাগই বিদেশি যে রিপোর্টগুলো রয়েছে সেখানে একটা কী করে, এই লাইনটি অ্যাড করে। তাহলে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ফ্রম এত এত। এখন আমরা দেখছি যে এখানে সাধারণত এটি কি বাড়ছে। তাই আমি এখানে কী করবো? রাইজিং অথবা ইনক্রিজিং। এটাকে ইনক্রিজিং লিখবে, ইনক্রিজিং অথবা রাইজিং। এখন তুমি পরীক্ষা দেখছো এটা কমছে, যে তোমাকে যে বিষয় গ্রাফটা দিচ্ছে সেটার বিষয়গুলো কি কমে যাচ্ছে, তখন তুমি এখানে কী দিবে? রিডিউসিং। এই যে ওয়ার্ডগুলো লিখতে বলেছি এখানে কী দিবে? রিডিউসিং বা ডিক্রিজিং, শেষ। আবার দেখছো তোমাকে এমন গ্রাফ দিয়েছে যে কোনো সময় বেড়েছে, কোনো সময় কমেছে, আবার কোনো সময় বেড়েছে, এরকম দিতে পারে। তখন তুমি আর ইনক্রিজিং ডিক্রিজিং দিবে না, তখন তুমি সেখানে কী দিবে? ফ্লাকচুয়েটিং মানে হচ্ছে একবার বাড়ছে কমছে, ঠিক আছে। ফ্লাকচুয়েটিং এটা কিন্তু শেয়ার বাজারে বেশি ইউজ করে এই শব্দটি। তাহলে এই ফ্লাকচুয়েটিং কথাটা দিয়ে দিবে। আর এতটুকু হলে তোমার প্রথম ভূমিকা শেষ, তারপর জেনারেল কমেন্ট শেষ। এতটুকু তো একটা গ্রাফ সম্পর্কে সম্পূর্ণ একটা ক্লিয়ার আইডিয়া কিন্তু তোমার যে পাঠক রয়েছে সে পেয়ে গেল, অর্থাৎ তোমার সম্মানিত টিচারই কিন্তু এই বিষয়টি বুঝে ফেললেন। এই বিষয়গুলো কিন্তু টিচাররা দেখেন। তাহলে এতটুকু তোমার জেনারেল কমেন্ট খতম, মানে শেষ। এবার সে মেইন পার্ট, যেখানে মূলত তুমি তোমার গ্রাফটি কী করবে? এক্সপ্লেইন করবে। এখানে তুমি কী করবে? এক্সপ্লেইন করবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ভুল করে কোথায়? এই জায়গায়। কেমনে? দেখো, আমরা যখন এটাকে এক্সপ্লেন করতে বলবো বাংলা বা ইংলিশে, তোমরা বলবে যে 2005 সালে এটি ছিল 10%-এর চেয়ে কম, 2006 সালে 10%-এর চেয়ে আরেকটু কম, 7-এ ছিল 10%-এর চেয়ে বেশি, 8-এ ছিল এত, 9-এ ছিল এত। এরকম যদি তুমি এক্সপ্লেন করতে থাকো, একজন পাঠক কী হয়ে যাবে? বোর্ড হয়ে যাবে, এবং এটা লেখার স্ট্যান্ডার্ডে কিন্তু খুবই নিম্নমানের হবে। এবং টিচার কিন্তু এরকম এই কারণেই তোমার মূলত কী যায়? নাম্বার কমে দেয়। মনে রাখবে ইংলিশ কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, এবং তোমাকে ল্যাঙ্গুয়েজের মতো করে শিখতে হবে। এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যেমন যদি বাংলা এরকম লিখি তুমি তো বোর্ড হবে, এক্ষেত্রে নাম্বারও তো কমে আসবে। তার মানে ইংলিশের ক্ষেত্রে ঠিক একই ব্যাপার আর কি। এটাকে আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখবো। দেখো, আমি যেরকম বলেছি মেইন পার্ট,
মেন পার্টে ধরো তুমি অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ এই লাইনটি অ্যাড করবে, মানে এই গ্রাফ অনুসারে আর কি। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ ইন প্রথম বছর কী ছিল দেখো, প্রথম ছিল 2005 সাল। তাহলে আমি এখানে বলবো ইন 2005 2005 সাল দ্য বিগিনিং ইয়ার্স অফ দ্য কাউন্ট, মানে এই যে গণনা শুরু হয়েছে 2005 থেকে 2013 পর্যন্ত, এখানে এটা একটা গণনা, এই গণনার শুরু বছর হচ্ছে 5। তাহলে ইন 2005 দ্য বিগিনিং ইয়ার্স অফ দ্য কাউন্ট দ্য পার্সেন্টেজ ওয়াজ, এখানে কিন্তু আমরা ডিরেক্ট ওই লাইনে লিখে ফেলবো পার্সেন্টেজ ওয়াজ। এখন তোমাকে যে পরীক্ষায় এরকম পার্সেন্টেজ কিন্তু একবারে অ্যাকুরেট পার্সেন্টেজ দিয়ে দিবে, এখানে কিন্তু অ্যাকুরেট পার্সেন্টেজ নেই কিন্তু পরীক্ষায় দিয়ে দিবে। তাহলে আমি এখানে ধরলাম এটা কত 10% ধরে নিলাম, তাহলে আমি এখানে কী বসাবো, ওয়াজ 10% শেষ। এরপরে বছর কিন্তু আমরা এতটুকু তো আমার 2005 শেষ। ওকে, তোমাকে পরীক্ষায় কিন্তু বেশি হলে 5 বছর দিবে, অর্থাৎ 2013 পর্যন্ত দিবে না, বেশি হলে 2010 পর্যন্ত এতটুকু দিবে পরীক্ষায়। আচ্ছা, তাহলে এখন দেখছি 2006 মূলত এটা একটু বেড়েছে না, তাহলে যেহেতু বেড়েছে তাহলে আমরা এটা আমরা এইভাবে লিখবো যে দ্য নেক্সট ইয়ার অর্থাৎ 2006 সালে ইট ইনক্রিজ টু 8%, আর সালটা উল্লেখ করা দরকার নেই। এরপরে দেখো তুমি তারা এতটুকু পর্যন্ত আমার 2 বছরে এক্সপ্লেন করা শেষ, বাকি আছে ধরো 4 বছর। তাহলে এক্ষেত্রে পরে দেখতেছি আমি এই জিনিসটা বাড়তেই রয়েছে, তাহলে আমি এখানে কি লিখবো, দ্য সিচুয়েশন kept on increasing, মানে এটা বাড়তেছিল, ইট বিকেম ধরো এরপর আছে কত 7 ধরো 15%, তাহলে ইট বিকেম 15% লোয়ার বা হায়ার দেন দ্য এক্সিস্টিং রেট ইন কত সাল, এটা কত সাল ছিল 2007 ছিল। এখন এখানে যেহেতু বেড়েছে 2007 সাল, 5 সাল থেকে 7 সালে ইন্টারনেট ইউজার কি বেড়েছে, তাই আমি এখানে লোয়ার দিব না, আমরা এখানে কি দিব, হায়ার দিব, এটা তোমাকে পরীক্ষায় বিবেচনা করে লিখতে হবে। তাহলে দ্য সিচুয়েশন কেপ্ট অন ইনক্রিজিং, ইট বিকেম 5% হায়ার দেন দ্য এক্সিস্টিং রেট ইন 17। এতটুকু গেল। আমরা এখানে দেখো 3টা ইয়ার আমরা এক্সপ্লেন করলাম কিন্তু একভাবে লাইন ইউজ করিনি, এবং এটা কিন্তু স্ট্যান্ডার্ডে কী করে অনেক বাড়িয়ে দেয়, কম লিখেও দরকার হলে। আচ্ছা তুমি 1 পৃষ্ঠা শেষ করো কিন্তু তুমি স্ট্যান্ডার্ডে বজায় রেখে দেখিও, দেখবে যে 3 পৃষ্ঠা লেখাচ্ছে বেশি নাম্বার পেয়েছো তুমি। অ্যাগেইন আবার ইট মুভ ফরওয়ার্ড, যদি বেড়েছে আমরা কী করবো, ফরওয়ার্ড বলবো। এখন দেখো এই ওয়ার্ডগুলো কেন ইউজ করেছি, এখানে আমি হায়ার বলতে পারতাম বা ইনক্রিজ বলতে পারতাম, কিন্তু এগুলো বলিনি কারণ একই ওয়ার্ড থাকলে দৃষ্টিগত হয়ে যায় বিষয়টা। আমরা এখানে ফরওয়ার্ড বললাম, ফরওয়ার্ড ইন এত, এটা আমরা ধরো 2008 সালে এটা বেড়ে গেল, এবং স্টুডেন্ট মানে এটার পার্সেন্টেজ কত ছিল, যেমন 2008 সালে আমি ধরলাম কত 20% ধরে নিলাম, তাহলে এক্ষেত্রে এই অ্যাড কত পার্সেন্ট, 20%। এখন তুমি যদি এই ফরম্যাটগুলো মুখস্থ করে ফেলো, মানে কোন লাইনের পর কোন লাইন, এটা মুখস্থ করে ফেললে বেশি লাগবে না, তো 6টা পয়েন্ট দিয়েছি আমি, তুমি আর একটু বাড়াতে পারো চাইলে, এই 6টা পয়েন্ট তুমি মুখস্থ করে ফেলবে, এবং পরীক্ষায় যেখানে যে সাল বসাবে ওইখানে সাল বসিয়ে আসবে, এবং এটাতে হাইলি নাম্বার পাবে, এবং এটা বুঝবো না যে তুমি মুখস্থ করে আসছো। এরপরে দ্য নেক্সট 3 ইয়ার্স, এখন দেখো প্রতিটা সাল কিন্তু এভাবে ইন্ডিভিজুয়ালি তোমাকে তোমার ব্যাখ্যা করা এক্সপ্লেন করা কিন্তু কি নয়, পসিবল নয়। এরপরে যে 3-4 সাল থাকে এগুলোকে আমরা একসাথে দিয়ে দিব, যেমন দ্য নেক্সট 3-4 ইয়ার্স দ্য রেট অফ ইন্টারনেট ইউজার্স রিমেন্টে, এবার এখানে ধরো আমরা 8 শেষ করলাম, তাহলে আর 9 দুইটা ছিল, এটাতে ছিল ধরো 25%, এটাতে ছিল 30%। ওকে, তাহলে আমরা এখানে বসিয়ে দিব যে এখানে 25% হলো আর এখানে কত 30% হলো, তাহলে দ্য নেক্সট 3, বাট এখানে আমরা কত ইউজ করেছি 2 ইয়ার্স, 3-4 না 2 ইয়ার্স ইউজ করেছি। দ্য রেট অফ আমরা ইন্টারনেট ইউজার্স হোক বা যে ইউজার হোক সেটা বসিয়ে দিব, রিমেন্ট অ্যাট 25%, 30% রেসপেক্টিভলি সাথে অর্থ হলে আমরা এটা ইউজ করি যথাক্রমে, মানে যথাক্রমে ক্রম অনুসারে যথাক্রমে, মানে 20% যথাক্রমে 30% এভাবে আর কি। তাহলে এতটুকু মধ্যে তোমার কিন্তু এই 5 বছরে এক্সপ্লেন করা কি শেষ, এবং তোমার মোটামুটি এতটুকুতে ছিল প্রিফেস, এরপর জেনারেল খবর দিলে প্রথম ব্যাখ্যা করতে করতে মোটামুটি তোমার 1.5 পৃষ্ঠা শেষ হওয়ার কথা। তাহলে এতটুকু তোমার মোটামুটি সবগুলো শেষ। তারপর টু সাম ইট আপ দ্য পার্সেন্টেজ ওয়াজ দ্য হাইয়েস্ট ইন এবার এই জিনিসটা তোমরা অনেকে আগে দিয়ে দাও, আসলে আগেও দিতে পারো পরেও দিতে পারো, সেটা সমস্যা নেই, তবে পরে দিলে আই থিঙ্ক বেস্ট, কারণ পরে দিলে হচ্ছে তুমি সবগুলো বিশ্লেষণ করে এক্সপ্লেন করে তারপর তুমি বলছো এটা হাই ছিল এটা লোয়েস্ট ছিল, এবার বললাম আই থিঙ্ক বিশেষ স্ট্যান্ডার্ড হয়। লো ওয়াজ দ্য হাইয়েস্ট ইন, এবার তুমি ধরো এখানে সবচেয়ে হাইয়েস্ট ছিল কোন সালে, 2010 সালে কত ছিল 30% ছিল, এবং লোয়েস্ট কোন সালে ছিল 5 সালে ছিল, যে আমি এখানে বলবো 5% ছিল। তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে দ্য পার্সেন্টেজ ওয়াজ দ্য হাইয়েস্ট ইন 2010, এবং লোয়েস্ট ছিল কোন সালে 2005 সালে, বাট ইন
2005 ইট ওয়াজ দ্য লোয়েস্ট, এভাবে দিবে। তাহলে একটা জিনিস দেখো এখানে এক লাইন কিন্তু দ্বিতীয়বার আসেনি, এক ওয়ার্ডও দুইবার আসেনি, কিন্তু তোমার পুরা গ্রাফ চার্ট কিন্তু কি হয়েছে, এক্সপ্লেন হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে এবার একটা গ্রাফ চার্টে তুমি কী কী শেষ করছো দেখো, এখনও কিন্তু শেষ হয়নি। তাহলে আমরা একটা গ্রাফ চার্ট প্রথমে একটা খাতায় তো শুরু করলাম। ওকে, খাতায় প্রথম আমরা আনসার টু দ্য কোয়েশ্চেন লিখে প্রিফেস লিখলাম, এরপরে জেনারেল কমেন্ট দিলাম এটা কী বিষয়ে, এরপরে আমরা মেন এক্সপ্লেনটা করে ফেলি, এক্সপ্লেনটা এতটুকুতে শেষ। ওকে, এটা কিন্তু সাধারণত 1.5 পৃষ্ঠায় চলে আসবে। এরপরে সবগুলো শেষ করার পর তুমি একটা এন্ডিং দিবে, তবে এন্ডিংটা কখনো তুমি আই, মি, মাই এগুলো ইউজ করবে না। এন্ডিংটা দিবে যে তুমি এক্সপ্লেন করে যা পাইছো, তুমি নিজের কথা নয়। এটা কিন্তু গ্রাফ চার্টের এই বিষয়। যেমন ওভারঅল আমি বললাম সব কিছু শেষ, ওভারঅল অ্যানালাইসিস অফ দ্য গ্রাফ, এটার একটা বিশ্লেষণ। অ্যানালাইসিস অফ দ্য গ্রাফ রিভিলস দ্য ফ্যাক্ট দ্যাট এফেক্টকে রিভিল করে যে দ্য রেট অফ ইন্টারনেট ইউজার। এই যে আমি একটু আগে বলেছিলাম এই যে দ্য গ্রাফ কভারিং দি 6-5 ইয়ার্স, এটা কিছু কি বাড়ছিল বা ফ্ল্যাকচুয়েট করছিল, এই কথাটা আমি কী করে দিয়েছি, এক্সপ্লেন করার পর যতটুকু আমি এতক্ষণ এক্সপ্লেন করতে থাকলাম, এক্সপ্লেন করে আমি কথাটা কী করেছি, প্রমাণ করেছি। সেজন্য আমি আবার এখানে অ্যাড করছি যে ইস অন দ্য ইনক্রিজ। ওকে, এতটুকু তুমি শেষ করে দিবে। তবে যদি কোনো একটা গ্রাফ চার্টে দেখবে যে তুমি কোনো সময় বেড়েছে, কোনো সময় কমেছে, মানে একটা ফ্ল্যাকচুয়েট করেছে, তখন তুমি এই লাইনটি অ্যাড করে দেবে যে দো দেয়ার ওয়াজ এ নেগেটিভ সিনারিও ইন সাম ইয়ার্স। এতটুকু শেষ। এতটুকু করলে কিন্তু তোমার গ্রাফ চার্টের যে মেইন ফর্মেট আছে, প্রথম প্রিফেস, তারপর জেনারেল কমেন্ট, এরপরে মেইন পার্ট, এরপরে এন্ডিং, এগুলো করবে। এখন এই জিনিসটা তোমাদের অনেক কাছে মনে হতে পারে গ্রাফ চার্ট ছোটো হয়েছে, বিষয়টা তা নয়। তুমি যখন এটা খাতায় লিখবে কিন্তু 1.5-2 পৃষ্ঠা হয়ে যাবে, এবং গ্রাফ চার্ট কিন্তু অতটুকুই লেখা দরকার। তুমি যদি গ্রাফ চার্ট 3 পৃষ্ঠা লেখো, এটা কিন্তু বেশি হয়ে যাবে ওভারঅল, এবং এটা টিচার কিন্তু বিরক্তবোধ করবে। তাহলে এক্ষেত্রে কাজ করবে যে ফর্মেটে লিখে 1.5 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা লেখার এতটুকু কিন্তু এনাফ। এর চেয়ে বেশি লেখার দরকার নেই, সর্বোচ্চ 2 পৃষ্ঠা। তবে এই ফর্মেটটা দিলে এরপর তুমি যদি নিজের চেয়ে কিছু অ্যাড করো, তাহলে মোটামুটি 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা ইজিলি হয়ে যাবে। এতটুকু লিখবে, মনে রাখবে এই গ্রাফ চার্টটি অনেকে খাতায় তুলে এটা লেখার দরকার নেই, এতটুকুই। এভাবে লিখলে কিন্তু আমার বিশ্বাস একটি ভালো নাম্বার পাবে। আমিও এভাবে লিখছিলাম এবং আমারও আলহামদুলিল্লাহ A+ এসেছিল 2 সাবজেক্টে, ইংলিশ প্রথম দ্বিতীয় মিলে। এবং তোমাদের আমি আশা করি এভাবে গ্রাফ চার্ট লিখলে একটি ভালো নাম্বার আসবে। তো তোমরা যারা এই ক্লাসটি এতটুকু পর্যন্ত করেছো, তোমাদের প্রতি অনুরোধ থাকবে খাতায় নোট করে নিও। আর যারা এই ক্লাসটি শেয়ার করবে তাদেরকে আমি লেকচার শিট দিব। আগে আমি গাইডলাইন গ্রুপে দিয়ে দিতাম, এখন যারা শেয়ার করবে তাদেরকে আমি দিয়ে দিব, এবং তোমরা সেখান থেকে চাইলে প্রিন্ট করে ফেলতে পারবে, আবার চাইলে খাতায় নোট করতে পারবে। ধন্যবাদ তোমাদের। সামনে ইনশাল্লাহ সামারের উপর ভিডিও আসবে, তোমরা আমাদের পেজে লাইক দিয়ে রাখো, যারা নতুন তারা ফলো দিয়ে রাখো। ধন্যবাদ তোমাদের, দেখা হবে ইনশাল্লাহ নতুন ক্লাসে, নতুন বিষয় নিয়ে, নতুন উদ্যমে। আসসালামু আলাইকুম।